ঠিক আছে। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার এবং আজকের মুখ্য আলোচক অধ্যাপক রাজশ্রী গায়েন মহাশয়, উপস্থিত হয়েছেন বিশিষ্ট শারীরশিক্ষার শিক্ষক, অধ্যাপক অধ্যাপিকা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীগণ, সকলের অনুমতি নিয়েই আমরা শুরু করতে চলেছি সুস্থ দেহে সুস্থ মন এই নিয়েই আলাপনের ৬৭তম পর্ব। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই ৬৭তম পর্বের মুখ্য আলোচক অধ্যাপক রাজশ্রী গায়েন মহাশয়, যুক্ত হয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ, আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণার শক্তি অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার, যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষক অ্যাথলেটিক্সে বিশেষজ্ঞ সমর মণ্ডল মহাশয়। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন অগণিত মানুষজন এবং আমাদের শিক্ষার্থী। এই ৬৭তম পর্বে আমরা আশা করব নতুন একটা বিষয় আলোচনা শুনব, যে বিষয়টি সম্বন্ধে আমরাও খুব বেশি অবগত নই, তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষারত থাকি প্রতি বৃহস্পতিবারের ন্যায় এই বৃহস্পতিবারও নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো সেই অপেক্ষায়। এবং সেই অপেক্ষার শক্তিকে যিনি জাগ্রত করেন আমাদের অধ্যক্ষ, সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে এই ৬৭তম পর্বের শুভ সূচনা করার জন্য এবং স্বাগত ভাষণের জন্য অনুরোধ করছি। নমস্কার স্যার। নমস্কার, গুড ইভিনিং এভরিবডি। সুস্থ দেহে সুস্থ মন এই নিয়েই আলাপন। পশ্চিমবাংলার আদিবাসী অধ্যুষিত জেলা ঝাড়গ্রাম জেলার কাবগারি অঞ্চলে অবস্থিত আমাদের এই সেবা ভারতী মহাবিদ্যালয়। এই সেবা ভারতী মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে আলাপন শারীরশিক্ষার প্রচার এবং প্রসারে জন্য আমরা একটা 100 লেকচার সিরিজের চালু করেছি, যার আজকে 67 পর্ব। আজকের এই পর্বে উপস্থিত শারীরশিক্ষার বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান, সেই শারীরশিক্ষার শিক্ষার্থী সবাইকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শারীরশিক্ষার আলাপনের যারা পূর্ববর্তী বিশিষ্ট বক্তা, যারা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করে আলাপনকে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তাদের সেই সমস্ত গুণীজন মানুষকে আলাপনের পক্ষ থেকে, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই আলাপনে উপস্থিত আছেন ডক্টর রাজশ্রী গায়েন মহাশয়, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, বেলদা কলেজ, পশ্চিম মেদিনীপুরের। তাকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। তাকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আলাপনে উপস্থিত হওয়ার জন্য। ডক্টর রাজশ্রী গায়েন, যার খ্যাতি, যার প্রসার শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে যার খ্যাতি ছড়িয়ে আছে, তাকেও বিশেষভাবে আমরা স্বাগত জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত না করে যারা আলাপনের আজকে উপস্থিত আছেন সেই সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীরা যারা আছেন, সবাইকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। নমস্কার। অশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানীয় অধ্যক্ষ
অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে, যার স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমাদের প্রতিটি পর্বেরই শুভ সূচনা হয়ে থাকে। তাই প্রতিটি পর্বের ন্যায় এ পর্বেও স্বাগত ভাষণের মধ্যে দিয়েই সূচনা হয়ে গেল। এরপর আমাদের আজকের পর্বের যিনি মূল আকর্ষণ, মুখ্য আলোচক অধ্যাপক রাজশ্রী গায়েন মহাশয়ের সাথে আমাদের উপস্থিত সমস্ত সুধীবৃন্দ, গুণীজন ও শিক্ষার্থীদের সাথে পরিচয় করানোর জন্য আমি অনুরোধ করব আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক, সহকারী অধ্যাপক ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়কে সকলের সঙ্গে পরিচয় করানোর জন্য। নমস্কার স্যার। কেশব স্যার, ভয়েস শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। দুঃখিত। নমস্কার স্যার, এর আগেও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মহাবিদ্যালয়ে একবার সশরীরে উপস্থিত হয়েছিলেন। আজকেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। স্যারের সম্পর্কে দু চার কথা না বললেই নয়। স্যার আমাদের এত কম সময়ের মধ্যে ডাকে সাড়া দিয়ে এসছেন, স্যারের সম্পর্কে দু চারটি কথা বলছি। Rajshri Gayan currently working as an assistant professor in the Department of Physical Education of Belda College, which is affiliated to Vidyasagar University, situated in Medinapur, West Bengal. He has qualified the NET JRF fellowship. He has very sound background in academics and as well as in sports. He is an alumnus of the prestigious institution of LNIP Gwalior, both in BPEd and MPEd. He has published various research articles in reputed national and international journals. Also honored as keynote speaker in various national and state level seminars. He is a member of sports board in Vidyasagar University. Also acted as NSS National Social Service Program Officer in Belda College. He is recently satisfied as the official finisher of Ironman 70.03 Goa in the year 2023. It's an international professional triathlon championship. His sports achievement also include represented Madhya Pradesh triathlon team in national games held at Kerala in 2015, participated the senior national triathlon championship as a playing member of Madhya Pradesh team held in Guwahati, Assam in the year 2016. University level sports participation represented LNIP 4 times at All India Inter-University Aquatics Championship in the year flowing 2013, 14, 15 and 17. Represented LNIP twice in All India Road Cycling Inter-University in 2016 and 17. State level sports participation, participated in twice state triathlon championship 2014 and 15, participated state swimming championship 2005. আজকে স্যারকে পেয়ে আমরা সত্যি ধন্য। স্যারের আজকের বিষয় সত্যি আমাদের কাছে একটি, বিশেষ করে আমার কাছে একটি নতুন মাত্রা। সেদিন আমি অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি যে আজ নতুন কিছু জানবো। নমস্কার স্যার।
আমরা আহ্বান করছি আমাদের আজকের মুখ্য আলোচক রাজশ্রী গায়েন মহাশয়কে তার যে আলোচ্য বিষয় সে বিষয়ে আলোকপাত করে আমাদের সকলকে সমৃদ্ধ করার জন্য। প্লিজ স্যার। ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাকে এই আলাপনের এই অনুষ্ঠানে এই মহতী উদ্দেশ্যে আমাকে আপনাদের এই যজ্ঞে সামিল করার সুযোগ বা সৌভাগ্য করে দেওয়ার জন্য। আমি প্রফেসর দেবপ্রসাদ সাহু স্যার এবং অন্যান্য যে বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রোগ্রামে উপস্থিত আছেন এবং প্রিয় ছাত্রছাত্রীরা যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আজকের এই সময় বের করে এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছো কিছু শেখার আশায়। তো আমি চেষ্টা করবো যতটা সম্ভব এই আমার আজকের প্রস্তুতিটা ভালোভাবে তোমাদের সামনে প্রস্তুত করার জন্য। তো বিশেষ করে আমি যেটা আজকে আলোচনা করব এটা হচ্ছে হোয়াট ইজ আয়রনম্যান ট্রায়াথলন। তো এই ব্যাপারে আমি একটা প্রেজেন্টেশন, একটা পিপিটি বানিয়েছি যেটা তোমাদের সামনে নিয়ে আসছি। আমি আয়োজকদের কাছে অনুরোধ করছি এটা আমি প্রেজেন্ট করার জন্য। আমি পিপিটিটা The floor is yours, sir. Please carry on. একদম ওকে একদম। ওকে ওকে sure. ওকে, ওকে, স্ক্রিন সবার দেখা যাচ্ছে সবার জন্য? হ্যাঁ স্যার, একটু ওই হাইড অপশন একটু ক্লিক করে দিন স্যার প্লিজ। Okay. স্টপ শেয়ারিং এর পাশে যে হাইড বাটনটা আছে। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, নাও ফাইন। নাও ইট ইজ ফাইন স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো আজকের টপিক হচ্ছে আয়রন ম্যান, এনিথিং ইজ পসিবল। হোয়াট ইজ আয়রন ম্যান? আয়রন ম্যান বেসিক্যালি আমরা শুনেছি কার্টুন আছে আয়রন ম্যান, যেখানে স্পাইডার ম্যান, দ্যাটস আর অল আর ম্যান। বাট হোয়াই ইজ স্পোর্টস বিকাম আ আয়রন ম্যান? এটা কিছুই নয়, এটা হচ্ছে একটা ট্রায়াথলন ইভেন্ট যেখানে তিনটে ইভেন্টকে একসাথে কম্বাইন করা হয়েছে, যেটাতে আছে সুইমিং, সাইক্লিং অ্যান্ড রানিং। এবং এই সুইমিং, সাইক্লিং, রানিংকে একটা বিশেষ নির্দিষ্ট দূরত্বের মধ্যে সীমাবদ্ধ রেখে যখন একটা ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরো ডিস্টেন্সটা কভার করে তখন তাকে আয়রনম্যান অ্যাওয়ার্ডে দেওয়া হয়। তো আজকের আমার মেন যে টপিক সেটা হলো আয়রনম্যান ট্রায়াথলন, দ্য আলটিমেট টেস্ট অফ এন্ডিউরেন্স বিয়ন্ড দ্য বেসিক্স। দ্য রেস অফ ট্রায়াথলন। রেসটা কি একটা ছোট্ট পিকচারের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। প্রথমে যে ট্রায়াথলন রেসটা হয় সেটা একটা সুইমিং স্টার্টের মাধ্যমে হয়, বাঞ্চ স্টার্ট, ওপেন ওয়াটার, কোনো একটা সমুদ্র বা কোনো হ্রদ বা বৃহৎ কোনো জলাশয়ের মধ্যে হতে পারে, যেখানে অবশ্যই সেফটি মেজার্স থাকবে। এবং এটা অনেক সময় সুইমিং পুলেও হয় যদি আমাদের কাছে প্রপার ফেসিলিটি না থাকে। তো সুইমিং স্টার্ট হওয়ার পরেই আমাদের শেষ হয় সেটা ট্রানজিশন 1, মানে যেখানে সুইমিং এর পরবর্তী শেষ করার পরে অ্যাথলিট নেক্সট ফেজ যেটাতে সাইকেল সেখানে যাবে। ট্রানজিশন 1 এর পরে সে সোজা চলে যায় সাইকেল স্টার্টে। আর সাইকেল শেষ করার পর তারপর ট্রানজিশন 2 থাকে, যেখানে তার সাইকেলটাকে সঠিক জায়গায় রেখে রানিং ইভেন্টে সে চলে আসে এবং রানিং ইভেন্ট করার পরে তার পুরো রেসটা কমপ্লিট হয়। তো এই ট্রায়াথলনের হচ্ছে বেসিক জিনিস, যেই জন্য বলা হয় ট্রায়াল, তো ট্রিন বা ট্রাই ইভেন্ট। ওকে, তো আমাদের মনে রাখতে হবে তিনটে ইভেন্ট কম্বিনেশন আছে, সুইমিং, সাইক্লিং এন্ড রানিং। তো কোনো একটা ইভেন্টে যদি কেউ খুব ভালো হয় আর কোনো একটা ইভেন্টে যদি কেউ খুব দুর্বল হয় এখানে, তাহলে কিন্তু এই রেসটা সম্পূর্ণ করা খুব কঠিন হয়ে পড়ে। ফলে তো আমাদেরকে যখন আমরা ট্রেনিং করব তখন তিনটে সেগমেন্টকেই সঠিকভাবে আমরা ব্যালেন্স করে চলবো। তার মধ্যে আপনাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে, নিজেদের পার্সোনাল লাইফ ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে। তো ফলে তো আমরা সবাই জানি যে একটা পার্টিকুলার ইভেন্টেই আমাদের প্রচুর টাইম দিতে হয় একটা ভালো জায়গায় পারফর্ম করার জন্য। তো এক্ষেত্রে তিনটে পার্টিকুলার আলাদা আলাদা ডিফারেন্ট সেগমেন্ট, সেইটা নিয়ে আপনাদের চলতে হবে। তো আমরা একটু হিস্ট্রিতে ফিরে যাই। হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ ট্রায়াথলন? আয়রনম্যান ট্রায়াথলন ফার্স্ট হেল্ড মানে 1978-এ হাওয়াই, একটা দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগর একটা দ্বীপপুঞ্জ, চারিদিকে গভীর জলাশয় এবং মহাসমুদ্র,
তার মাঝখানে একটা দ্বীপ হাওয়াই, সেখানে কয়েকজন অ্যাথলিট নিজেদের মধ্যে একটা কন্টেস্ট তৈরি করে যে কারা ফিট সব থেকে, সুইমার্সরা বেশি ফিট না বাইকার্সরা ফিট, মানে সাইক্লিস্টরা বেশি ফিট না রানার্সরা বেশি ফিট। তো সেই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে আয়রনম্যান ট্রায়াথলনের শুরুয়াত হয়। তো 1978 প্রথম এটা শুরু হয়। তো এখন যাওয়া যাক যে কি এর সেগমেন্টস গুলো, এর ডিটেলসে আমরা একটু যাই। আয়রনম্যান ট্রায়াথলন ডিস্টেন্স গুলো কি কি? প্রথমে আছে স্প্রিন্ট, যেখানে 750 মিটার সুইমিং হয়, যে সাইকেল করতে হয় 20 কিলোমিটার এবং দৌড়তে হয় 5 কিলোমিটার। তারপরে আছে অলিম্পিক ডিস্টেন্স, মানে আমাদের যে সব থেকে পৃথিবীর গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ অলিম্পিক, যে অলিম্পিকে আয়রনম্যান ট্রায়াথলন ইনক্লুড আছে। সেই ট্রায়াথলনের যে ডিস্টেন্সটা আমরা কমপ্লিট করি সেটা হচ্ছে 1.5 কিলোমিটার সুইমিং, 40 কিলোমিটার সাইক্লিং এবং 10 কিলোমিটার রানিং। আর হাফ আয়রনম্যান, যেটা আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে হচ্ছে, যেটা আমি পার্টিসিপেট করেছি এবং আমি চেষ্টা করব যে যারা উৎসাহী ছাত্রছাত্রী আছে, এবং এটা একটা ধরনের লাইফস্টাইল এক্সপিরিয়েন্স, আপনারাও বা তোমরাও পার্টিসিপেট করো। তো সেই হাফ আয়রনম্যানে 1.9 কিলোমিটার সুইমিং, 90 কিলোমিটার সাইক্লিং এবং 21.1 কিলোমিটার রানিং ইনক্লুড আছে। আর যেটা ফুল আয়রনম্যান, যেটা ইন্ডিয়াতে এই মুহূর্তে পসিবল হচ্ছে না, সেটা বাইরের দেশে হয়, যেটা 3.86 কিলোমিটার সুইমিং, জাস্ট টোটাল ডাবল 180 কিলোমিটার সাইক্লিং এবং 42 কিলোমিটার রানিং। এই হচ্ছে আয়রনম্যানের সেগমেন্টস। এবার এর সাথে আল্ট্রা ডিস্টেন্স হয়, যেটাকে ডাবল করা যায় আরো ডিস্টেন্সে, এবং এইভাবে আমাদের ট্রায়াথলন ইভেন্টটা দাঁড়িয়ে আছে। এবং প্রতিটা সেগমেন্টে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে, যে সময়ের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করলে আমরা এই অ্যাওয়ার্ডটা পাবো না। তো একটা বিগিনার যদি ট্রায়াথলনের জন্য ভালো ফিনিশ টাইম কি বলা হচ্ছে, যে সুপার স্প্রিন্ট মানে সব থেকে শর্ট, যেটা 1 আওয়ার সামথিং আশেপাশে অ্যারাউন্ড শেষ করে। স্প্রিন্ট 1 আওয়ার 37 মিনিটস অ্যাপ্রক্স। অলিম্পিক সেখানে 3 আওয়ার্স 14 মিনিটস কে আশেপাশে করছে। হাফ আয়রনম্যান যেখানে 6 আওয়ার মানে 6.5 ঘন্টার কাছাকাছি, 6 ঘন্টা 28 মিনিট সামথিং। আর আয়রনম্যান যেটা হচ্ছে সেটা প্রায় 14 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। তো এটা হলো আমাদের আয়রনম্যানের স্ট্রাকচার। তো মোটামুটি আমরা এটা বোঝাতে পারছি যে আয়রনম্যানের ডিস্টেন্সটা কিভাবে হয়। ওকে, এখন এই স্পোর্টসটা একটু এক্সপেন্সিভ এবং একটু টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্স, কারণ এখানে বেশ কিছু ইকুইপমেন্টস ইউজ হয়। ফার্স্ট যেটা হচ্ছে সাইকেল। তো এই সাইকেলটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা মেজরিটি অফ দ্য পার্ট আমাদের ইনভেস্টমেন্ট অফ দ্য স্পোর্টস সেটা ডিপেন্ড করছে। ফলত যদি স্টেট স্পন্সর্ড যদি ফেসিলিটি আমাদের প্রোভাইড করা না হয় বা সঠিক ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে এই স্পোর্টসে শুরু করাটা খুব মুশকিল, যেটা আমি কলেজ লাইফে ফেস করেছি। কিন্তু এখন সম্ভব হয়েছে। কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে যদি ট্রায়াথলন স্পোর্টসটা পপুলার হয়, তাহলে আরো আরো পার্টিসিপেন্টস, আরো পাবলিক এটাতে ইনভলভ হবে, তখন এই গেমসটা আরো পপুলার হবে। এখানে সুইমিং এর জন্য আমার স্পেশালি সুইমিং স্যুট, বডি স্যুট লাগে যখন জল খুব ঠান্ডা হয়, কারণ ওপেন ওয়াটার থাকে, তার উপরে ওটা রিস্ক থাকে। কখনো কখনো সি ওয়াটারের মধ্যে জেলিফিশ বা অন্যান্য জলজ প্রাণীর অ্যাটাক থেকে বাঁচার জন্য সুইমিং গগলস এবং জুতো স্পেশালি, কারণ ফুল ম্যারাথন থাকে। তাছাড়া থাকে ট্রাইবার, এবং অবশ্যই আপনাকে দেখতে হবে যেটা হচ্ছে সেফটি ইকুইপমেন্ট, হেলমেট এবং প্রপার সাইক্লিং শুজ। আর রিকভারি, যেটা আমরা কখনোই অবহেলা করব না, কারণ এটা একটা অত্যন্ত স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটি এবং অত্যন্ত লম্বা সময়ের জন্য হয়। ফলে রিকভারিকে আমরা যদি অবহেলা করি, তাহলে এই ইভেন্টে আমরা সার্ভাইভ করার চান্স খুব কমে যাবে। তো এর যেটা মাথায় রাখতে হবে, এই ট্রায়াথলন এর জন্য সবার আগে আমাদের সাইকেল একটা ভালো হতে হয়। তো এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের যে একটা কেমন একটা সাইকেল হয়। এই সাইকেলটা যেটা ফ্লিট কোম্পানি, এটা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়েছে, অত্যন্ত হালকা, প্রায় 4-5 কেজি ওজনের হবে। তো এই সাইকেলটা দাম প্রায় 6 থেকে 7 লাখের কাছাকাছি, তার বেশি। ফলত একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বা কেউ যদি বিলং করে, তার পক্ষে হঠাৎ করে এত এক্সপেন্সিভ সাইকেল নেওয়া সহজ হয় না। সেক্ষেত্রে তারা ইনিশিয়েট করতে পারে রোড বাইক। রোড বাইকের দাম উইদিন 1 lakhs এর আসে, কারণ আমি যেটা শুরু করেছিলাম আমার রোড বাইকের দিয়েই শুরু করেছি। তো রোড বাইক অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, কার্বন ফাইবারেরও আছে। তো এর কিছু কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন ট্রায়াথলন যেটা প্রপার ট্রাই বাইক হয়, সেখানে এয়ারোডাইনামিক, মানে যেখানে বাতাসের রেজিস্ট্যান্স কে একটু কম হয়, যেখানে আরো বেশি আউটপুট বেশি পাওয়া যায় এনার্জি, মানে যেটা প্যাডেল বেশি কম করে, মানে যেটাতে আমরা বেশি স্পিড জেনারেট করতে পারি, রেজিস্ট্যান্স কম হয়। সেক্ষেত্রে রোড বাইকের একটুখানি ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু দেখা যায় যদি আমরা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, সেটাতে রোড বাইক অনেক বেশি গ্রহণযোগ্য বিগিনার্সদের জন্য।
ওকে, তো এখানে আছে যেটা একটা ট্রায়াথলন ট্রেনিং প্ল্যান, একটা রাফ আইডিয়া দিতে চাই যে কিভাবে ট্রায়াথলন ট্রেনিং প্ল্যান করা যায়। এখন আমরা অনেকেই জানি আমাদের নর্মাল শিডিউল থাকে, একটা ধরুন পার্টিকুলার স্পোর্টস হতে পারে, কিন্তু একটা স্পোর্টস এর মধ্যে তো আমাদের থাকলে হবে না, এখানে তিনটে স্পোর্টস কে নিয়ে চলতে হবে। তো সানডে টু মানডে করে একেবারে যে উইকলি একটা প্ল্যানিং আমি চেষ্টা করছি আইডিয়া দেওয়ার জন্য, যারা ইন্টারেস্টেড, যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে এটা ভবিষ্যতে এটা নিয়ে অংশগ্রহণ করতে চাও। তো এখানে রেস্ট ডে যেমন থাকবে, ঠিক তেমনি একটা ইম্পর্টেন্ট আমাদের ট্রেনিং করতে হয় ট্রায়াথলন, যেটাকে বলা হয় ব্রিক ওয়ার্কআউট। ব্রিক ওয়ার্কআউট মানে হচ্ছে সুইমিং করার শেষ করার সঙ্গে সঙ্গেই সাইকেলিং বা রানিং এ চলে যাওয়া, একদম রেস্ট না দিয়ে। কারণ যখন একটা পার্টিকুলার ইভেন্ট আমরা করি, তার একটা মাস্কুলার এন্ডুরেন্স, মাস্কুলার একটা স্টেবিলিটি আমাদের বডিতে তৈরি হয়, কিন্তু সাডেনলি সেইটাকে ব্রেক করতে গেলে, এটা যদি আমরা প্র্যাকটিসে বা অনুশীলনের মাধ্যমে অভ্যাস না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কম্পিটিশনে অসুবিধার সম্মুখীন হতে হবে। তো এই ব্রিক ওয়ার্কআউট খুব ইম্পর্টেন্ট। তো এটা কেউ সুইমিং সাইক্লিং, সাইক্লিং রানিং বা সুইমিং রানিং যেভাবে করতে পারে সেটা চলবে। এবং এটা ডিস্টেন্সটাও সেটা সে কম্পিটিটিভ ওয়েতে টোটাল ডিস্টেন্স কম একবারে না করে অল্প অল্প করে সেগমেন্টে ভাগ করে করতে পারে। তো এখানে যেমন সুইমিং এর মধ্যে ধরো সে শুরুতে করলো 100 মিটার সুইমিং বা 200 মিটার সুইমিং, তারপরে সাডেনলি সে সুইমিং পুল থেকে উঠে সে 400 কি 500 মিটার রানিং করে নিল, আবার রানিং করার পরে আবার সে সুইমিং শুরু করলো। এভাবেই ধীরে ধীরে সে বডির যে ইনার্শিয়াটা, যে বডির যে স্টিগমাটা, যে একটা সাইমেন্টালি একটা আলাদা আলাদা বডি মুভমেন্টের সাথে সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং এর সাথে কি হয়, আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। কারণ এই স্পোর্টসটা যেহেতু টোটালি আউটডোরে হয়, এবং এখানে মেনলি যে স্পোর্টসটা আমাদের ডে টাইম, যেখানে সব থেকে বেশি রোদ থাকে, সেই সানলাইটের মধ্যে সাইকেলিং করতে হবে, রানিং করতে হয়, ফলে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের শরীরের যে হোমিওস্ট্যাসিস, যেখানে আমাদের কোর টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, এই কোর টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ভবিষ্যৎ নেক্সট স্লাইডে আমি আলোচনা করব। তো কারণ কোর টেম্পারেচারকে যত ভালোভাবে আমি ট্রেনিং এর মধ্যে অ্যাডাপ্ট করব, ততই কিন্তু আমার অ্যাকচুয়াল পারফরমেন্স আমার ভালো হবে। যারা স্পোর্টস ট্রেনিং, আমি ডিটেলসে যাচ্ছি না কারণ অনেকে বিভিন্ন এরিয়াতে আছে, কারণ সময় সংক্ষেপ, তো আমি শর্টে বলে দিচ্ছি। তো আমাদের যে হোমিওস্ট্যাসিস আছে, যেটা আমাদের শরীরেরকে সবসময় তার সমস্ত ফাংশনকে একটা নর্মাল কন্ডিশনে রাখার চেষ্টা করে, সে চায় বডির কোর টেম্পারেচারকে কখনোই বাড়তে না দিতে। কিন্তু আমরা যখন কন্টিনিউয়াস ওয়েতে এক্সারসাইজ করতে থাকি, তো আমাদের কোর টেম্পারেচার বেড়ে যায়। তো আমাদের শরীরের ম্যাক্সিমাম যে এনার্জি, সেটা আমাদের কোর টেম্পারেচারকে মেনটেন করতেই ইউজ হয়ে যায়। ফলে যখন কোনো একটা অ্যাথলিট তার ট্রেনিং ইকুইপমেন্টস বা ট্রেনিং এর মাধ্যমে তার কোর টেম্পারেচারকে নর্মাল রাখতে সক্ষম হবে, তখন সে ম্যাক্সিমাম এনার্জিটা সে মাস্কুলার আউটপুটের জন্য ইউজ করতে পারবে বা তার মাসেলের জন্য রেখে দিতে পারবে রিজার্ভে। ফলে সেটাকে সে ট্রেনিং এ বা তার পারফরমেন্সে ইউজ করতে পারবে। এই জন্য বিভিন্ন অ্যাথলিটরা ভালো অ্যাডভান্স লেভেলের সুইম স্যুট বা ট্রায়াথলন গিয়ার ইউজ করে, যেক্ষেত্রে সেটা অনেক বেশি নাইলন বা আলাদা মেটেরিয়ালকে, কমপ্লেক্স মেটেরিয়াল ইউজ করে বা মিশ্র বা সংকর জাতীয় বিভিন্ন রকমের ফেব্রিক ইউজ করে সে বডি টেম্পারেচারকে কুল করার তারা চেষ্টা করে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এনভায়রনমেন্ট ফ্যাক্টর কখনোই এই ট্রেনিং এ অগ্রাহ্য করা যাবে না। ওকে, তো এক্ষেত্রে একটা জাস্ট রাফ আইডিয়া মানে দিয়েছি আমি, যেমন আমি সোমবার আমি যদি রান করি, তাহলে আমাদের টিউসডে সেই রানে আমাদের যেমন হিল রিপিটেশন থাকে। কারণ সব এটা পুরোপুরি এটা মাথায় রাখতে হবে যে টোটালি এন্ডুরেন্স স্পোর্টস হলেও মাঝে মাঝে স্পিড লেভেলটাও থাকে, কারণ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে পুরো রেসটা কমপ্লিট করতে হয়। ফলে যদি আমি একদম স্লো করি জাস্ট ইজি ওয়েতে, তাহলেও কিন্তু হবে না। ফলে টাইম ফ্যাক্টরটা সবসময় মাথায় রাখতে হবে। তো সেই সাথে সাথে বাইকের যে ফ্যাক্টর, যেটা বাইক ট্রেনিং এর জন্য, কারণ বাইকের জন্য মাথায় রাখতে হয় যে আমাদের লেগ মাসেলটা অত্যন্ত বেশি ডমিনেন্ট হবে। এবার যখন লেগ মাসেল অত্যন্ত বেশি ডমিনেন্ট হবে, রানিং এও ডমিনেন্ট হবে, কিন্তু সেটা সুইমিং এর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ থাকে। ফলে তো আমাদের এমন ভাবে ট্রেনিং করতে হবে যে ট্রায়াথলন বডি এমন হওয়া উচিত যে ক্ষেত্রে আমার অপটিমাম মাসেল স্ট্রেংথ মেনটেন হবে। তো এই অপটিমাম বডি ওয়েট খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের বডি ওয়েট যদি আমাদের কন্ট্রোল না থাকে বা অপটিমাম না হয়, তাহলে ট্রায়াথলনের পারফর্ম করা খুব মুশকিল। ঠিক আছে, নেক্সট স্লাইড যাই। এখন আমরা ট্রেনিংটা বোঝার পরে আমার যেটা আমাদের মাথায় আসতে পারে, দ্য প্রিভেন্ট দ্য ট্রায়াথলন ইনজুরি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা অত্যন্ত অত্যন্ত একটা খুবই টাফ এবং খুবই স্ট্রেনিউয়াস অ্যাক্টিভিটি। তো ইনজুরি প্রিভেনশন আমাদের মাথায় রাখতে হবে। আমরা যারা অ্যাথলিট
জানি, যারা সুইমিং জানি বা যারা সাইক্লিং জানি, একটা স্পোর্টসে কত ধরনের ইনজুরি হতে পারে, কত ধরনের স্পোর্টস ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে ৩ খানা স্পোর্টস আমাদের খেলতে হচ্ছে এবং একটা কম্পিটিটিভ লেভেলে। তাহলে আমাদের বডিটা কতটা বেশি ইনজুরি প্রবণ মানে ইনজুরি প্রোন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ফার্স্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে, আমার বডির মাসেলের মধ্যে ফ্লেক্সিবিলিটি। কারণ যদি আমাদের ফ্লেক্সিবিলিটি আমাদের পুরো মাসেলে ঠিক থাকে, জয়েন্টস গুলোতে ঠিক থাকে, তাহলে আমরা অনেকাংশেই এড়িয়ে যেতে পারবো আমাদের ইনজুরি গুলো। আর এক্ষেত্রে আমি একটু বলবো যে যারা লং ডিস্টেন্স টাইপ অফ এন্ডুরেন্স অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে চাও, তারা সবসময় চেষ্টা করো কি আমাদের বডিটাকে বাল্কি বেশি আমি করব না, বেশি স্ট্রেনথেনিং করব না। কিন্তু এটা একটুখানি ভুল বা মিসকনসেপশন আমি বলবো। কারণ যখন তোমরা লং এন্ডুরেন্স রানার হয়ে স্ট্রেংথ ট্রেনিং কে অবহেলা করছো, তখন তোমাদের মাসেল কিন্তু উইক হয়ে যাচ্ছে। ফলে যখন ওই এন্ডুরেন্স রানিংটা করার সময় মাসেলে যে স্ট্রেস পড়ছে, জয়েন্টে যে স্ট্রেস পড়ছে, সেই স্ট্রেসটা সহ্য করার ক্ষমতা কিন্তু তোমাদের কমে যাচ্ছে। ফলে যখন আমরা একদম রেজিস্ট্যান্স ট্রেনিং অ্যাভয়েড করব, তখন কিন্তু আমাদের পারফরমেন্স ডাউন হবে এবং ইনজুরিতেও আমরা সমস্যায় পড়ব। ফলে ওয়েট ট্রেনিং কে কখনোই অবহেলা করা যাবে না। এক্ষেত্রে বলে রাখা দরকার যে ওয়েট ট্রেনিংটা কিভাবে হবে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ওয়েট ট্রেনিং, যেখানে আমরা রিহ্যাবিলিটেশন ওয়েট ট্রেনিং জানি এবং প্রিহ্যাবিলিটেশন ওয়েট ট্রেনিং জানি এবং অন্যান্য থেরাপিউটিক ফাংশনাল ওয়েট ট্রেনিং জানি, বডি ওয়েটস জানি। তো ট্রায়াথলন যেহেতু একটা এন্ডুরেন্স ডমিনেটিং স্পোর্টস, সেক্ষেত্রে আমরা খুব বেশি হেভি ওয়েট ইউজ করব না, কিন্তু ওন বডি ওয়েট, ফাংশনাল বডি ওয়েট মুভমেন্ট যেগুলো থাকবে, রেজিস্ট্যান্স ট্রেনিং মানে রেজিস্ট্যান্স থেরা ব্যান্ডস, রেজিস্ট্যান্স ব্যান্ড, ঠিক আছে, এগুলোকে ইউজ করে আমরা আমাদের ওয়েট ট্রেনিং করব, যাতে আমাদের কি হয়, কোর মাসেলসটা ভালোভাবে ডেভেলপ হয় এবং বডির পুরো ওভারঅল ডেভেলপমেন্ট হয়। যেমন ধরো তোমরা যদি নর্মালি আমরা জিমে যাই, তাহলে কি হয়, আমরা আইসোলেটেড মাসেলকে টার্গেটেড করি। যদি আমি ধরো বেঞ্চ প্রেস করব বা যদি আমি ধরো স্কোয়াট করবো, তাহলে আমার মেজর লেগ মাসেলস ইনভলভ হচ্ছে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। কিন্তু সাইমনটেলি আমাদের মনে রাখতে হবে আমাদের বডিতে কিন্তু প্রায় 550-600 কাছাকাছি মাসেলস আছে। তাহলে এই ট্রায়াথলন ইভেন্টে যদি আমি অপটিমাম পারফরমেন্স করতে চাই, তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মাসেলকে টার্গেট করতে হবে। যখন আমার ম্যাক্সিমাম মাসেল টার্গেট হবে ওয়েট ট্রেনিং এ বা এক্সারসাইজে, তখন কিন্তু আমি ইনজুরি অনেকটা বেশি অ্যাভয়েড করতে পারবো। কারণ ইনজুরির একটা অন্যতম কারণ হচ্ছে মাসেল ইমব্যালেন্স। আমি কোনো একটা বডি পার্টস কে বেশি ট্রেন করে ফেললাম, অন্য বডি পার্টস কে কম ট্রেন করে ফেললাম। এই মাসেল ইমব্যালেন্স কিন্তু আমাদেরকে ধীরে ধীরে ইনজুরির দিকে নিয়ে যাবে। তো এটা আমাকে মাথায় রাখতে হবে সবসময়। আর এক্ষেত্রে যেমন ধরে রাখা যাক কি কি প্রধানত স্ট্রেস আসতে পারে, যেমন অত্যন্ত মানে হার্ড সারফেসে যদি কেউ রেগুলার দৌড়ায় ট্রায়াথলনে, কারণ এখানে প্রায় 21 কিলোমিটার ফুল ম্যারাথন আছে, হাফ ম্যারাথন আছে, তো তার ক্ষেত্রে সিন স্প্লিন্ট বা স্ট্রেস ফ্র্যাকচার আসতে পারে। সেক্ষেত্রে তাকে অপটিমাম ডায়েটসও ঠিক রাখতে হবে এবং প্রপার রিকভারিও রাখতে হবে। না হলে এই রেস বা এই রেসের স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে। এক্ষেত্রে আমি বলে রাখা দরকার যে যেটা আমার সঙ্গে এক্সপেরিয়েন্স হয়েছে, এই লাস্ট ইয়ার যে আমি ট্রায়াথলন খেলতে গেছিলাম গোয়াতে, সেখানে দুর্ভাগ্যবশত একজন অ্যাথলিট মারা যায় রেসটা কমপ্লিট করতে। কারণ সে রেসটা করতে করতে মানে কয়েকশো মিটার দূরেই ছিল, কিন্তু সেটা সেও শেষ করতে পারে না। কারণ তার শরীরে এতটা স্ট্রেস হয়েছিল, তার শরীরের যে প্রোটিন এতটা ব্রেকডাউন হতে শুরু করেছিল, তার ইন্টারনাল অর্গানস থেকে প্রোটিন ব্রেকডাউন হতে শুরু করে। ফলে শরীর সেটা সহ্য করতে পারে না। ফলে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যে হঠাৎ করে যদি কেউ এই ধরনের স্পোর্টসে ট্রায়াথলনে বা আয়রনম্যান খেলবো ইচ্ছা হলো, আমি সাইকেলিং জানি বা আমি সুইমিং জানি, আমি করে নিতে পারবো, সেটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তাকে অ্যাটলিস্ট 6 উইক থেকে শুরু করে 6 মান্থ বা 1 ইয়ারের ট্রেনিং থাকতে হবে প্রপার, মানে 3টে সেগমেন্টকে একসাথে নিয়ে। আমি যদি ছোটবেলা থেকে সুইমিং করি, আমি হঠাৎ করে আমি সাইকেলিং জানি তো করেই দিতে পারবো, একদম মোটেই এটা উচিত হবে না। কারণ অনেক রকমের বডিতে স্ট্রেস পড়ে, সেই স্ট্রেসের সাথে অ্যাডাপ্টেশনের জন্য আমাদের ট্রায়াথলন স্পেসিফিক ট্রেনিং করা দরকার, তবেই আমরা ইনজুরি প্রিভেন্ট করতে পারবো। তো ইনজুরি প্রিভেনশনের সাথে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ডায়েট। ওকে, তো এক্ষেত্রে একটা জার্নি টু দ্য স্টার্ট লাইন, ট্রেনিং এন্ড প্রিপারেশন কি হওয়া দরকার, তার একটা রোড ম্যাপ বা একটা আইডিয়া আমি দিতে চাইছি। ক্রিয়েটিং এ রোড ম্যাপ, একটা শিডিউল বানাতে হবে। কারণ আমরা সবাই জানি যে একটা যদি অ্যাথলিট কে ডিস্ট্রিক্ট বা ন্যাশনাল লেভেলে তাকে পারফর্ম করতে হয় ভালো, তার জন্য কতটা ডিসিপ্লিন তাকে হতে হয়। আর এক্ষেত্রে
শুধু একটা সেগমেন্ট নয়, তিনটে সেগমেন্টকে নিয়ে চলতে হবে, তাহলে তাকে কতটা ডিসিপ্লিন হতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। তো রোড ম্যাপ এবং শিডিউল, স্ট্রিক্ট টু শিডিউল, ট্রায়াথলনে কখনোই মাথায় রাখতে হবে যে আমরা এগিয়ে গেলাম কি জিতে গেলাম এটা ম্যাটার করছে না, ম্যাটার করছে হাল না ছাড়ার মনোভাব। এই হাল না ছাড়ার মনোভাবই কিন্তু ট্রায়াথলনকে এগিয়ে যায়। তো ব্যালেন্সিং দ্য ট্রায়াথলন ডিসিপ্লিন, ট্রায়াথলনের তিনটে সেগমেন্টকে ব্যালেন্স করে চলতে হবে। আমি যদি সপ্তাহে যদি আমি সুইমিংটাই শুধু শুধু করি, আমার সুইমিং ভালো লাগে বলে, তাহলে অন্য সেগমেন্টকে অবহেলা করি, তাহলে কিন্তু হবে না। তো আমাদের তিনটে সেগমেন্টকে প্রপার ওয়েতে ব্যালেন্স করে চলতে হবে। দেন বিল্ডিং দ্য এন্ডুরেন্স অ্যান্ড স্ট্রেংথ, যেটা আমি সবার মতোই বলি যে এন্ডুরেন্স এবং স্ট্রেংথকে কখনোই অবহেলা করা যাবে না। এইটা ফিটনেস কম্পোনেন্ট, যেটা শারীরিক সক্ষমতার একটা ন্যূনতম উপাদান হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড এন্ডুরেন্স, সহনশীলতা এবং শক্তি। তো এটা আমাদেরকে অবহেলা করা যাবে না, কারণ এই দুটোর অভাব থাকলে আমাদের বেসিক ফান্ডামেন্টাল মুভমেন্টই আমাদের সমস্যায় পড়ে যাবে, আমাদের ডেইলি লাইফস্টাইলই সমস্যায় পড়ে যাবে। দেন নিউট্রিশন অ্যান্ড রিকভারি, যেটা ছাড়া এই স্পোর্টস কখনোই সম্ভব নয়। ডিউরিং দ্য রেস, প্রি রেস, পোস্ট রেস, যেহেতু এই ধরনের রেস অনেক লম্বা সময় হয়, ফলত শুধু প্রি ওয়ার্কআউট বা পোস্ট ওয়ার্কআউট দিয়ে আমাদের কাজ হয় না, আমাদের ডিউরিং দ্য রেস ফুড স্ট্র্যাটেজি বা নিউট্রিশন স্ট্র্যাটেজি মাথায় রাখতে হয়। যেটা ম্যারাথন যারা রান করে তারা জানে 2 ঘন্টা লাগে, কিন্তু একটা আয়রনম্যান ট্রায়াথলনের ক্ষেত্রে 16 ঘন্টা 15 ঘন্টা লাগছে। ফলত কতটা হিউজ টাইম লাগছে এক্ষেত্রে বলার অপেক্ষা লাগে না। ফলত 16 ঘন্টা যদি একজন কেউ ভাবে যে আমি খালি পেটেই দৌড়ে দেবো, খালি পেটেই সাইকেল করে দেবো, কোনো মতে সম্ভব নয়। এর স্পেসিফিক রেস স্ট্র্যাটেজি আছে, দ্যাট ইজ এ ডিটেইলড থিং। যদি কেউ ভবিষ্যতে জানতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যে এই গেমসটা কিভাবে খেলবো বা কি করবো, আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি। ধরো এই ধরনের স্পোর্টসে কি হয় যে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর আমি তেষ্টা আমার পেলো কি না পেলো, আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে 250 ml, মানে 250 ml জল আমাকে সবসময় খেতেই হবে। এখন মনে রাখতে হবে যে জল এমন ভাবে খেতে হবে যে শুধু যদি আমি ওয়াটার ইনটেক করি তাহলে কি হবে, ঘাম হবে, শরীর ফ্লুইড লস করবে, সেটা কোনো মতেই কাম্য নয়। ফলত আমাদের মাথায় রাখতে হবে যে সল্ট ওয়াটার এবং মিনারেল ওয়াটার, মিনারেল নট অনলি যে বাজার চলতি মিনারেল, স্পেশালি কমার্শিয়াল মিনারেল ওয়াটার বা নিজের হোমমেড মিনারেল, যেখানে কিছু মাল্টিভিটামিনস থাকবে, কিছু খনিজ পদার্থ যেমন থাকবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দিস আর দ্য কম্পোনেন্টস হুইচ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মাসকিউলার কন্ট্রাকশন। তো যদি আমাদের শরীরে পটাশিয়াম ম্যাগনেসিয়ামের ঘাটতি শুরু হতে থাকে রেসের মধ্যেখানে, তাহলে আমরা ক্র্যাম্প অনুভব করব, আমাদের শরীরে ডিহাইড্রেশনের ফলে আমাদের শরীরে স্টিচ শুরু হবে, যেটা অ্যাবডোমিনাল পেন, শার্প অ্যাবডোমিনাল পেন শুরু হবে। এটা একবার রেসের মাঝখানে আমাকে হয়েছিল, টাইমিং এর গন্ড শুরুর দিকে, আমি তখন রেসটা অত সময় জানতাম না, তখন আমি কলেজ লাইফে করছি। তো রেস শুরু হতে দেরি হলো, কিন্তু এবার আমি খেয়েছি, মাঝপথে আমার অতটা ফুডিং স্ট্র্যাটেজি ছিল না, ফলে রেসের মাঝখানে একদম শেষ হওয়ার মুহূর্তে আমি এগিয়েছিলাম অনেকটাই, কিন্তু এতটা শার্প পেন অ্যাবডোমিনাল শুরু হলো যে আমি রেসটাকে আমাকে মানে ধীরে ধীরে বাস ওয়াকিং কোনো মতে শেষ করেছি। তো এই ধরনের জিনিসগুলো বিগিনার্সদের ক্ষেত্রে হয়। তো সেটা যদি তোমরা এভয়েড করতে চাও তাহলে তোমাদেরকে প্রপার নিউট্রিশন স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই নিউট্রিশন স্ট্র্যাটেজির জন্য সেজন্য মনে রাখতে হবে ব্যালেন্স ডায়েট। এক্ষেত্রে আমি বলবো না যে খুব বেশি প্রোটিন খেতে হবে, খুব বেশি কার্বোহাইড্রেটস খেতে হবে, কিন্তু ব্যালেন্স ডায়েট এবং হেলদি ডায়েটস যেটা তোমরা সাস্টেইন করতে পারবে, কারণ এটা প্রলং অ্যাক্টিভিটি। এটা একদিন দুদিনের জন্য নয় যে আমি বডি বিল্ডারদের মতো জাস্ট একটা কম্পিটিশনের জন্য আমি বডিটা তৈরি করলাম, তারপর আমি আমার নর্মাল ডায়েটে ফিরে এলাম, এরকম নয়। দিস ইজ এ সাস্টেইনেবল গোল অফ আ লাইফ। ঠিক আছে, এটা একটা জার্নি, ট্রায়াথলন ইজ এ জার্নি। ওকে, এটা কোনো এমন একটা কম্পিটিশন নয় যে একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যায়। কারণ তোমরা যখন এই রেসটার ভালোবাসাতে পড়বে বা এই রেসটা করবে একবার, তখন অবশ্যই এই রেসটা সব বুঝতে পারবে যে এটা একটা লাইফে চেঞ্জিং এক্সপিরিয়েন্স। আর লাস্ট যেটা আসছে মেন্টাল টাফনেস এন্ড স্ট্র্যাটেজি, উইদাউট মেন্টাল টাফনেস এন্ড স্ট্র্যাটেজি কোনো কিছুই সম্ভব নয়। কারণ যখন তোমার পা পুরো ল্যাকটিক অ্যাসিডে ভরে যাচ্ছে, তোমার ব্যাকে প্রচন্ড ভাবে স্ট্রেস হয়ে গেছে, মাসল স্পাজম তৈরি হয়ে গেছে, তোমার মাথাতে প্রচন্ড ভাবে দপদপ করে ধরে আছে, সেই মুহূর্তে লাস্ট 1 কিলোমিটার, লাস্ট 2 কিলোমিটার তোমাকে রেস করো, তখন নিজের সাথে নিজে টক করতে হবে, কেউ তোমাকে হেল্প করবে না। এক্ষেত্রে বলে রাখা দরকার কোনো এক্সটার্নাল মোটিভেশন এখানে যায় না।
বাইরে থেকে হয়তো অডিয়েন্স চিয়ার করতে পারে, কিন্তু কেউ তোমাকে টাচ করতে পারে না, কোনো কিছু দিতে পারবে না। একমাত্র যারা প্রপার যেখানে ফিডিং স্টেশন আছে সেখান থেকে তুমি যে খাবার অ্যাভেলেবেল সেগুলো তোমরা ডিউরিং দ্য রেস নিতে পারো। ভালো মানের কম্পিটিশনে আমাদের গোয়াতে হয় যেটা, সেখানে যথেষ্ট ভালোভাবে ওরা মেইনটেইন করে অর্গানাইজাররা, যে প্রতিটা 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর, অন্তর ফিডিং স্টেশন, যেখানে ওয়াটার স্টেশন থাকে, ফুড স্টেশন থাকে এবং বিভিন্ন রকম চকোলেটস, ড্রাই ফ্রুটস এগুলো অ্যাভেলেবেল থাকে। তো সেইগুলো নিজেকে নিজে খেতে হবে, নিজের মধ্যে সেই ব্যালেন্সটা এবং স্ট্র্যাটেজিটা থাকতে হবে যে আমি কখন কখন কি খাবো। কারণ একটা রাফ যদি আইডিয়া না থাকে, স্ট্র্যাটেজি না থাকে, কারণ এটা এমন একটা স্পোর্টস, হঠাৎ করে তোমার কোনো একটা শারীরিক সমস্যা শুরু হতে পারে। তো সেই শারীরিক সমস্যার জন্য পুরো তোমার সারা বছরের পরিশ্রমটা নষ্ট হতে পারে। ফলে সেটা কাউন্টার মুভমেন্ট করার জন্য তোমার কাছে অল্টারনেট স্ট্র্যাটেজি থাকা দরকার। তো এর জন্য মেন্টাল প্রিপারেশন, একটা টাফনেস থাকতে হবে যে হ্যাঁ, আমি করব এটা। আর এই টাফনেসটা আসবে নিজের সাথে নিজের টক, সেলফ টক। তো যারা দেখবে লং ডিস্টেন্স ইভেন্ট পারফর্ম করে তাদের ইন্ট্রিনসিক মোটিভেশনটা অনেক বেশি হয় এক্সট্রিনসিক মোটিভেশনের তুলনায়। তারা অনেক বেশি অন্তর্মুখী নয়, নিজের সাথে কথা বলতে হতে হয়। আর যারা দেখবে শর্ট ডিস্টেন্স ইভেন্ট করে তারা এক্সট্রোভার্ট, একটু এক্সট্রিনসিক মোটিভেশনের উপরে নির্ভর করে। তো দিস আর দ্য ফ্যাক্টরস তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে একটা ছোট মোটিভেশনাল ভিডিও আমি ইউটিউব থেকে নিয়ে এসেছি। তো ওটা আপনাদের মানে দেখানোর জন্য জাস্ট একটু প্লে করছি। কিভাবে ট্রায়াথলন ইভেন্টটা হয়। এটা মানে দ্যাট ইজ নট, দেখো তোমাকে কেউ বলবে না যে এটা করো, তোমাকে কেউ মাথা দিবি দেবে না যে ট্রায়াথলন করো, কি করব কি পাবো। কিন্তু এটা নিজের মন থেকে আসবে যে না, এইটা আমার একটা লাইফের স্বপ্ন, একটা ছোটবেলার স্বপ্ন। আমি নিজেকে টেস্ট করতে চাই, নিজেকে ওই আগুনে সেঁকতে চাই যেখানে দেখতে চাই যে আমি কতটা ক্যাপেবল। সেই এন্ডুরেন্স, সেই চ্যালেঞ্জ এই ইভেন্ট তোমাকে দিতে সাহায্য করবে। ফিজিক্যাল এডুকেশন হিসাবে যে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে এই প্রফেশনে এগিয়ে যাবে, তারা কতটা টাফ, তোমরা নিজেদেরকে কতটা তোমরা আত্মবিশ্বাসী, কনফিডেন্ট, এই এই ধরনের স্পোর্টসে অংশগ্রহণ করে তোমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবে। ভবিষ্যতে এই ধরনের স্পোর্টস আরো অনেক বেশি হবে। এক্ষেত্রে আমি বলতে চাই যে ফিজিক্যাল এডুকেশনে কেন এই ধরনের স্পোর্টসকে ইনভলভ হওয়া দরকার। আহ, দেখা গেছে যে যে স্পোর্টস গুলো যারা পারফর্ম করে না, তারা নন ফিজিক্যাল এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে বেশি আসে, তারা একটা অন্যরকম প্যাশন নিয়ে আসে। এক্ষেত্রে যত বেশি ফিজিক্যাল এডুকেশন ব্যাকগ্রাউন্ডের লোকজন এই ইভেন্টে থাকবে, এই প্রফেশনের সাথে যুক্ত হবে বা এই ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করবে বা অর্গানাইজ করবে, তত বেশি কি হবে, আমাদের প্রফেশনটাই গ্রো হবে, আমরাই সমৃদ্ধ হব। তো আমি চাইবো ভবিষ্যতে এই আজকের এই কনফারেন্স, এই সেশনের মধ্যে দিয়ে যদি একটি কি দুটো স্টুডেন্ট যদি মোটিভেট হয় আয়রনম্যান ট্রায়াথলন বা ভবিষ্যতে এই ধরনের কম্পিটিশন করার জন্য, আমি মনে করবো যে আজকের আমার প্রেজেন্টেশনটা সার্থক হলো কোনো অংশে হলে। তো দ্যাট ইজ নেক্সট, যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গোয়া, যেখানে আমি গেছিলাম। তার ইভেন্টটা কিভাবে হয়। প্রায় 1000-এর উপরে পার্টিসিপেন্ট, 50টা আলাদা আলাদা দেশ, সেখান থেকে পার্টিসিপেন্টসরা এসছে। একটা অন্যরকম অনুভূতি। দিছে আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি একবার কখনো আয়রন ম্যান ইভেন্টটা যখন আমি শিখবো, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় যারা এলএনবি গোয়ালিয়র আমাকে শিখিয়েছিল যে সুইমিং, সাইকেলিং, তাদেরকে আমি সবসময় স্মরণ করি যে এই ট্রায়াথলন স্পোর্টস এর সাথে আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য। কারণ এটা না অংশগ্রহণ করলে আমি নিজের কতটা আমি স্ট্রং, কতটা আমি উইক, কতটা আমার কোথায় আমার দুর্বলতা, সেগুলো আমি জানতেই পারতাম না। কোথায় আমার মেন্টাল টাফনেস আছে জানতে পারতাম না। তো বিয়ন্ড দ্য রেস, এই জন্য আমি এটাই বলতে চাইছি যে বিয়ন্ড দ্য বেসিক্স, আমরা বেসিক্স যেটা করি জাস্ট ফর সার্ভাইভ, কিন্তু এই ধরনের ইভেন্ট সার্ভাইভের থেকেও বাইরে। কারণ এই ইভেন্ট একবার যে কমপ্লিট করছে, সে শুধু একটা রেস কমপ্লিট করছে না, একটা চ্যালেঞ্জকে কমপ্লিট করছে, যে চ্যালেঞ্জটা তাকে লাইফে অন্যান্য গোলস অ্যাচিভ করতে সাহায্য করবে। তো এটার একটা ছোট্ট অংশ একটু দেখিয়ে দিই। তো এখানে একটা গোয়াতে হয়েছিল, আমাদের পানাজি গোয়া, যেখানে সুইমিং এর যে ভিলেজ, যেটা আমাদের আয়রনম্যান ভিলেজ, সেটা এখানে তৈরি হয়। তো এটা হচ্ছে ট্রানজিশন এরিয়া। আগের দিন রাত্রে আমাদেরকে সাইকেল রেখে দিতে হয়, প্রপার ওয়েতে ওটাতে চেক করা হয় যাতে কোনো রকম আনফেয়ার মিনস আমরা না ইউজ করি, এবং ওরা অর্গানাইজাররা সেটা প্রপারলি মেনটেন করে। প্রি
রেসের আগে তারা স্ট্রেচিং বা একটু হালকা ওয়ার্ম আপ করছে, নিজের সমস্ত জলের বোতল, ওয়াটার পয়েন্ট সব রেডি করে নিচ্ছে এবং অত্যন্ত উৎসাহী ভাবে তারা প্রস্তুত হচ্ছে নেক্সট ইভেন্টের জন্য, মানে তাদের রেশনের জন্য। এবার তারা ধীরে ধীরে সুইমিং স্টার্টের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সুইমিংটা শুরু হবে। এই বিচে সুইমিং শুরু হয়েছিল, এই সমুদ্রের ধারে, অসাধারণ একটা বিচ। এই তার আগে এখানে দেখাচ্ছে যে এই এরিয়াটা কেমন। এটা আমাদের অর্গানাইজার যারা আছে ওখানকার, গোয়ার যিনি চিফ মিনিস্টার তিনি এসেছিলেন এবং সমস্ত কম্পিটিশনটাকে অত্যন্ত ভাবে উদ্বুদ্ধ করে। দিস আর দ্য অ্যাথলিটস। এবং এই সাথে সাথে ফ্ল্যাগ এর সাথে সাথে আমাদের স্টার্ট হয়ে যায় এইভাবে সুইমিং স্টার্ট। এবং এখানে বলে রাখা দরকার, অটোমেটেড ওয়াচ সবার গোড়ালিতে বাঁধা থাকতো, ফলে পুরো রেসটা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাক হতো এবং এটাই এই রেসের পুরো টাইমিংটা ডিজিটালি মনিটরড হয়। কোথাও কোনো অ্যাথলিট যদি কোনোভাবে সমস্যায় পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে তাদের কাছে সিগন্যাল চলে যাবে এবং সঙ্গে সঙ্গে সেই সাপোর্ট সিস্টেম বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার কাছে চলে যাবে। ফলত এই রেসটা অনেক বেশি সেফ আমার মনে হয়েছে। যদি এই ধরনের ইভেন্ট আরো জায়গায়, বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে বা কখনো ওয়েস্ট বেঙ্গলে অর্গানাইজ করার সুযোগ হয়, তাহলে আমি বলবো খুবই ভালো হয়। অর্গানাইজারদের কাছে এই বার্তা আমি ছড়িয়ে দিতে চাই ভবিষ্যতের কাছে, যারা যদি কেউ শুনতে চায় যে এই ধরনের রেসে ওয়েস্ট বেঙ্গল বা এই ধরনের জায়গাতে বা এখানকার যদি প্রত্যন্ত এলাকার ছেলে ছেলে, এই যে ঝাড়গ্রাম, এইখানে অনেক বেশি কঠিন মানসিকতার ছেলেরা আছে, কিন্তু তোমরা শুধু সুযোগ বা এক্সপোজারের অভাবে এই ধরনের স্পোর্টসে অংশগ্রহণ করতে পারো না বা ভয় পাও। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, তোমরা অনেক বেশি বেটার। এরা অনেক বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সের সাহায্য নিয়ে এই কোর্স করছে, কিন্তু তোমাদের কাছে অনেক না পাওয়ার থাকলেও তোমরা স্পোর্টস নিয়ে যখন পড়াশোনা করছো, স্পোর্টস নিয়ে এগিয়ে চলেছো, তো এই ধরনের স্পোর্টস তোমাদের কাছে কোনো ব্যাপারই না আমি মনে করব। কারণ এই রেস মেন্টাল টাফনেসটাই মেন। এখানে আমার মানসিক দৃঢ়তা কতটা, সেটাই তোমাকে লাস্ট পর্যন্ত কাউন্টেবল হবে। তো দিস ইজ দ্য আয়রন ম্যান ট্রায়াথলন। ইফ ইট ইজ হার্টিং মি, ইটস কিলিং দেম। যদি তোমাকে এটা কষ্ট দেয় তাহলে তাদেরকে অবশ্যই মেরে ফেলবে, এই মানসিকতায় তোমরা। ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। যতক্ষণ না তুমি এটা কমপ্লিট করছো একবার, তুমি মনে হবে যে এটা অসম্ভব। আমারও মনে হয়েছিল অসম্ভব, যে আমি কিভাবে এটা করব। 21 কিলোমিটার দৌড়, 90 কিলোমিটার সাইকেলিং, সমুদ্রে 1.5 কিলোমিটার সুইমিং, মনেই হয়েছে অসম্ভব। কিন্তু একটা একটা পা করে যখন আমি ধীরে ধীরে এই ট্রেনিং এর দিকে এগিয়ে গেলাম, তখন আস্তে আস্তে নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আমি ডেভেলপ করলাম, যেটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি চাইবো ভবিষ্যতে তোমরাও এগিয়ে এসো, তাহলে মনে হবে যে আজকের এই প্রেজেন্টেশন, এই সেকশন কিছুটা হলেও সার্থক। The triathlon does not build the character, it reveals it. এটাই হচ্ছে অন্যতম আজকের টেকওয়ে পয়েন্ট, যে এটা তোমার ক্যারেক্টারকে বিল্ড থেকে এটাকে রিভিল করে হু ইউ আর অ্যাকচুয়ালি। যখন তুমি রেসের মধ্যে লড়াই করছো, তুমি অ্যাকচুয়ালি কতটা টাফ, সেটাই তুমি সোসাইটিকে দেখাও। দ্যাট ইজ দ্য ট্রায়াথলন, রেস অফ a lifetime. The Ironman Goa, this is a logo, and thank you everyone. যদি কারোর কোনো প্রশ্ন থাকে, অলওয়েজ ওয়েলকাম। আমি চেষ্টা করব আজকের এই সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের কিছুটা যদি বোঝাতে পারি যে হোয়াট ইজ ট্রায়াথলন, আমি নিজেকে সার্থক মনে করব। থ্যাংক ইউ। সত্যি যে অপেক্ষা নিয়ে আমরা থাকি প্রতি বৃহস্পতিবার, সেই অপেক্ষা কতখানি সার্থক হয়েছে সে তো আপনারা বলবেন, আপনারা উপস্থিত সুধীবৃন্দরা বলবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সত্যি নতুন কিছু জানলাম এবং অনেক কিছু নতুন তথ্য দ্বারা সমৃদ্ধ হলাম। আজকের এই পর্বে মুখ্য আলোচকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, আছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের অধ্যাপিকা রেখা ম্যাডাম, তৎসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় তথা আমাদের স্কুল লেভেলের শিক্ষকেরাও আছেন। আমি এই ফ্লোরটা সবার জন্য ওপেন করছি ডিসকাশনের জন্য। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কারোর কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশন থাকে, আপনারা কাইন্ডলি আনমিউট করে বা হ্যান্ড রেজ করে সরাসরি আমাদের মুখ্য আলোচকের সাথে তুলে ধরতে পারেন। সত্যি একটা নতুন টপিক, নতুন কিছু জানার বা নতুন কিছু শেখার তো আমাদের ইচ্ছে থাকেই। সেই জায়গা থেকে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের কাছে বলবো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করে সরাসরি আমাদের মুখ্য আলোচক অধ্যাপক রাজশ্রী গায়েন মহাশয়ের কাছে তুলে ধরতে পারো।
আমাদের শিক্ষার্থীদের থেকে প্রশ্ন আসবে, তার আগে আমরা সরাসরি প্রথমেই চলে যাব আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয় স্যারের কাছে। স্যার, আজকের এই আলোচনা প্রসঙ্গে যদি আপনার কোনো সাজেশন বা কোনো কিছু সংযুক্ত করার থাকে সেই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন প্লিজ স্যার। প্রথমেই ধন্যবাদ জানাই আজকে যিনি ট্রায়াথলন বিষয়টিকে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আমি তো কিছুই জানতাম না, পুরোটাই নতুন আমার কাছে আজকে মনে হলো। দীর্ঘদিন শারীরশিক্ষা রিলেটেড বিষয় নিয়ে চর্চা করছি, কিন্তু ট্রায়াথলনের এই ইভেন্টটার সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। তো সেই জন্যই ধন্যবাদ জানাই বক্তাকে আজকে, রাজর্ষিকে। আর সাজেশন দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যে বিষয়টি আজকে এখানে শুনলাম সেই সম্পর্কে সাজেশন কি দেবো, শুনতে শুনতেই কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, শুনতে গিয়েই ভয় পাচ্ছিলাম। এবার অংশগ্রহণ করার ক্ষেত্রে কি অবস্থা হবে সেটা তো ভাবা যেতেই পারে আর কি, যে কি সাংঘাতিক বিষয় এটা। আমার দুটো তিনটে বিষয় জানার। এক নম্বর হচ্ছে যে এই যে তিনটে ইভেন্ট কিলিং ইভেন্ট, মানে সাংঘাতিক রকমের শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে তো এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করার কথা ভাবাই ঠিক নয়। এখন এই যে সুইমিং, তারপরে সাইক্লিং এবং রানিং, তার কোর্স, নির্দিষ্ট একটা কোর্স আছে, এবং আয়রনম্যান হতে গেলে সেই কোর্সটা একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এখন বিষয়টা যেটা আমার জানার, এই যে তিনটে ইভেন্টের কোনো কি শুরুর সিকোয়েন্স আছে, যে এটাইকেই প্রথমে শুরু করতে হবে ফলোড বাই অ্যানাদার? অর্থাৎ কেউ যদি চায় যে সুইমিং দিয়ে শুরু করলো, কেউ যদি চায় যে না আমি আগে রান দিয়ে শুরু করব, কেউ যদি চায় যে না আমি আগে সাইক্লিং দিয়ে শুরু করব, এরকম কোনো সুযোগ আছে কিনা, এটা হচ্ছে এক নম্বর একটা জানার। যেহেতু এই একটা নির্দিষ্ট কোর্স এবং একটা নির্দিষ্ট টাইমিং দেওয়া আছে, এবার ইন্ডিভিজুয়ালি তার সুবিধে মতো বা ট্রেনিং যেভাবে নিয়েছে সেটাকে মাথায় রেখে যদি সে অংশগ্রহণ করে সেটা পারমিটেড কিনা, এটা একটা বিষয় জানার। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমি বক্তার কথার মধ্য দিয়ে যেটা আমি বুঝতে পারলাম, যে অ্যাথলিটকে তো আয়রনম্যান প্রথমে হতেই হবে, তারপরে আয়রনম্যানের উপাধি তাকে নিতে হবে। আর দ্বিতীয়ত, একটা শক্তিশালী অর্গানাইজেশন যদি না থাকে তাহলে এই ধরনের কম্পিটিশন অর্গানাইজ করা খুব মুশকিল। অনেকগুলো বিষয় এখানে বলার অপেক্ষা রাখে না, সে বলতে গেলে অনেকগুলো বিষয় দেখা গেল যে যথোপযুক্ত ব্যবস্থা যদি না করা যায় তাহলে পার্টিসিপেন্টদের পারফরমেন্সের তো অসুবিধাই হবে, বিভিন্ন রকমের ইনজুরি থেকে শুরু করে জীবনদায়ী পর্যন্ত সংশয় হয়ে উঠতে পারে। সেই হিসাবে চিকিৎসা থেকে শুরু করে ফিডিং থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা একমাত্র শক্তিশালী একটা অর্গানাইজেশন হলে গোয়াতে যেটা দেখতে পেলাম সেটা সম্ভব। আর 3 নম্বর একটা বিষয়, যে আমাদের আজকে যিনি বক্তা তিনি তো নিজে পার্টিসিপেট করেছেন, তার তো একটা নিজস্ব অভিজ্ঞতা আছেই। আমার মনে হয় আমাদের রাজ্যের খবর তো আমি রাখি, যে আমাদের রাজ্যে এই ধরনের প্রতিযোগিতা এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, এবং আমাদের রাজ্যে রাজর্ষি ছাড়া আর কোনো প্রতিযোগী এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা সেটাও আমি জানি না, বা আগামী অদূর ভবিষ্যতে এমন কোনো অর্গানাইজেশন গড়ে উঠেছে কিনা যারা এই ধরনের যে প্রতিযোগিতাটা সেটা তারা অর্গানাইজ করতে পারবে। এটা আমার সম্পূর্ণ অজানা। এই দুটো তিনটে বিষয় আপাতত আমি একটু জানার জন্য রাখলাম বক্তার কাছে, যদি একটু বলে তাহলে আমার সাথে সাথে অন্যরাও হয়তো কিছু উপকৃত হতে পারে। ধন্যবাদ স্যার, আমি অনেক ধন্যবাদ স্যার, শ্রদ্ধেয় পরিমল দেবনাথ মহাশয়। আমি আপনার মানে কথা শুনেছি এবং আপনাদের ছবিও দেখেছি বিভিন্ন প্রোগ্রামে, তো আজকে আপনার সাথে পরিচয় হলো অনলাইন মাধ্যমে, কোনোদিন সামনাসামনি দেখার সৌভাগ্য হবে স্যার। তো স্যার যেটা বলি, প্রথমে এর একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, মানে সুইমিং আগেই করতে হবে ফার্স্ট, অন্য ইভেন্ট দিয়ে শুরু করা যাবে না। ফার্স্ট হবে সুইমিং, সুইমিং শেষ করার পরেই আমাদেরকে নেক্সট ফেজে যেতে হবে সাইকেল।
এবং সাইকেল শেষ করার পরেই তবে রানিং হবে। এই সিকোয়েন্সই কন্টিনিউ করতে হবে। এক্ষেত্রে অন্য সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে রুলস একটা। তো এখানে আয়রনম্যানে যেটা হচ্ছে 1.9 কিলোমিটার সুইমিং। এই সুইমিংটা শেষ করার একবার যখন টাইম স্টার্ট হবে, সেই টাইমটা একদম থ্রু আউট দ্য রেস, যতক্ষণ না পর্যন্ত সে রেস ফিনিশ করছে চলতে থাকবে। এক্ষেত্রে বলে রাখা দরকার যে এখানে রিলে ইভেন্টও হয়, যেটা আমাদের এই মুহূর্তে চালু হয়েছে, যেখানে কেউ যদি সুইমিংটা করে, একটা টিম বানিয়ে স্ট্রং, সে যদি সাইকেল করে, কেউ রানিং করে, এইভাবে ৩ জনের টিমও করা যায়। এবং মিক্সড রিলেও হয় এটা, এবং উমেন, গার্লস, বয়েজ তো হয়ই এটা। আর যেটা স্যার বললেন, অনেকগুলো প্রশ্ন বললেন যেগুলো ওয়েস্ট বেঙ্গলে স্যার এই মুহূর্তে চেষ্টা পপুলার হচ্ছে ধীরে, ধীরে। ধীরে, ধীরে এটা হচ্ছে। তবে এই মুহূর্তে অতটা ব্যাপক স্তরে হয়নি। বেশ কয়েকজন অ্যাথলিট যারা বা ফিজিক্যাল এডুকেশন এর সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, কিন্তু পার্সোনালি তারা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে করছে এবং হয়তো বিদেশেও তারা থাকে। তো বেসিক্যালি এই স্পোর্টসটা এখন মাস জায়গায় আসেনি। মানে জনসাধারণের কাছে প্রসার লাভ হয়নি। তো ধীরে, ধীরে আশা করি প্রচার করলে বা এই ধরনের স্পোর্টস এর আরো যদি অ্যাডভার্টাইজমেন্ট হয়, তাহলে ভবিষ্যতে আমরা বাংলা থেকেও অনেক প্রতিভাবান খেলোয়াড় আমরা পাই। কারণ এটা অলিম্পিকে আছে এবং অলিম্পিক্সে একটা ভালো রকমের মানে পপুলারিটি আছে, ওয়ার্ল্ড লেভেলেও আছে। তো আর বলতে গেলে স্যার এই স্পোর্টসটা এমন একটা জিনিস যে এখানে মানে আ আ ডিফেন্স বা বলতে গেলে যে আ আ ফুটবল যেগুলো আছে, সেখান থেকেও সার্ভিসেস থেকেও প্লেয়াররা আসে। তো ফলত এই স্পোর্টসটা এখন একটা সব জায়গায় একটা মান্যতা পাচ্ছে। এই সার্টিফিকেটেরও একটা মান্যতা পাচ্ছে, ভ্যালিডিটি পাচ্ছে। আর এই স্পোর্টস এর ট্রেনিং বলতে গেলে সেই মুহূর্তে এখন কংক্রিট ওয়েতে বা মানে স্ট্রাকচারড ট্রেনিং প্রোগ্রাম ট্রায়াথলনে খুব কম আছে। আমি ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের দুর্গাবসে আমি দেখেছি। মানে অতটা স্ট্রাকচার নয়, তবে আছে, এক্সিস্ট করে এবং তাদের একটা ছোট ব্যবস্থা আছে। কিন্তু যেহেতু বলি যে এটার পপুলারিটি দরকার। যেমন ক্রিকেট আজকে কেন পপুলার? যতক্ষণ না সে মাস পপুলেশন এর কাছে পৌঁছে গেছে। ব্যা ততক্ষণ না পর্যন্ত একটা স্পোর্টস এর উন্নতি হবে না। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমি শুধু ট্রায়াথলন খেলে আমি ট্রায়াথলনের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারব না। আমাকে একটা অন্য বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে। কারণ ইন্ডিয়াতে আমি এটা দুর্ভাগ্যের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে 80 to 90% অ্যাথলিট একটা চাকরি পাওয়ার জন্য খেলাধুলা শুরু করে। তাদের লক্ষ্য ১ম এই থাকে না যে আমরা অলিম্পিক মেডেল আনবো। কারণ তারা জানে তাদের খাওয়াতে সমস্যা, তাদের বেসিক মানে ফান্ডামেন্টাল নিডস এর সমস্যা। তো এই ধরনের জায়গায় যদি প্রপার ট্যালেন্ট আইডেন্টিফিকেশন থাকে এবং স্টেট স্পন্সর একটা সিস্টেম থাকে, যেখানে আমরা সঠিক প্রতিভাদেরকে বেছে সরকারি সাহায্যের মাধ্যমে যদি ট্রেনিং করাতে পারি, তাহলে অবশ্যই ইন্ডিয়া থেকে অনেক ভালো, ভালো ট্যালেন্ট বেরিয়ে আসবে আমার মনে হয়। তো স্যার আমি চেষ্টা করি, আশা করি স্যারের মানে বলার চেষ্টা করলাম। আর যদি কোনো হ্যাঁ, স্যার মানে ভুল থাকে না ধন্যবাদ, আমি অনেক কিছুই জানলাম। আমার শুধু এটাই জানার ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে, গোয়াতে তো দেখলাম তারা যথেষ্টই এটা নিয়ে চর্চা করছে বা ফেসিলিটিস ডেভেলপ করছে, যে ওয়েস্ট বেঙ্গলে এখনো বোধহয় এই ধরনের ট্রেনিং এর কোনো ব্যবস্থা শুরু হয়েছে কিনা আমার জানা নেই। আর ইন্ডিয়াতে গোয়া ছাড়া আর কোথায় এই ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ফলোড বাই ট্রেনিং এবং অর্গানাইজিং কম্পিটিশন, এই বিষয়গুলো আর কোথায় হয় ওকে, ওকে। গোয়া ছাড়া? স্যার এটা বলে রাখি, আমাদের ভারতের ইন্ডিয়ান ট্রায়াথলন ফেডারেশন একটা এক্সিস্ট করে। আমি ন্যাশনাল গেমস এ এটা ইনক্লুডেড আছে। ২০১৫ তে আমি কেরালাতে যে ন্যাশনাল গেমস হয়েছিল সেটাতে আমি মধ্যপ্রদেশ হিসেবে পার্টিসিপেট করেছিলাম। ওই ট্রায়াথলন ফেডারেশনের আন্ডারে যেটা হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে ট্রায়াথলন, সেখানে সে অ্যাফিলিয়েটেড সেটা। তো তাদের একটা আছে সেটআপ। কিন্তু সেটা মানে খুব কম, মানে একটা লিমিটেড সার্কেলের মধ্যে সেই ট্রেনিংটা হয়। তো যেমন এটা হয় আরকি। আমি আর ডিটেইলস এ যাচ্ছি না। আপনারা ভালো বুঝতে পারবেন হ্যাঁ, যে হ্যাঁ। কেন ওটা মানে প্রসার করছে না। আর এর যে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন এই মুহূর্তে গোয়াতেই একমাত্র আয়রন ম্যান এর যেটা ট্যাগলাইন, মানে প্রপার যেটা আয়রন ম্যান এর যে ব্যানারে যেটা হয় সেটা গোয়াতেই এই মুহূর্তে হচ্ছে। আর এই ডিসট্যান্সটাকে মানে আয়রন ম্যান এর মানে লোগোটা না নিয়ে উড়িষ্যাতে আমাদের কোনারকে, যেটা ভবিষ্যতে যদি কেউ ইচ্ছুক থাকে খেলায়, ওড়িশার কোনারকে আছে, ডিসেম্বরের ওদিকে হবে। আমাদের মহারাষ্ট্রের কোলাপুরের ওদিকে আছে, ব্যাঙ্গালোরেও আছে। তো বিভিন্ন জায়গায় এই ধরনের রেস সংঘটিত হচ্ছে। একটা মানে যেমন অ্যামেচারে নয়, দ্যাট ইস এ প্রফেশনাল সেক্টরে, যেখানে আপনার রেজিস্ট্রেশন ফি একটা দিতে হবে। তো এই ধরনের স্পোর্টস ধীরে, ধীরে অর্গানাইজ করছে এইভাবে। আর কিছু, কিছু সংস্থা আছে যারা ট্রেনিং বা সায়েন্টিফিক সাপোর্ট দেয় অ্যাথলিটদের। অনলাইনে তাদের এভেইলেবল আছে, কোচরাও আছে। এতেও যেমন সায়ের মাধ্যমে লেভেল 1 এর আলাদা কোচিং, ট্রেনিং প্রোগ্রাম সবকিছুই সার্টিফিকেশন ধীরে, ধীরে
মানে চলছে। ইন্ডিয়াতে তবে এটা একটু আস্তে আস্তে আসছে। আমাদের পূজা চৌরাসিয়া বলে একজন ম্যাডাম আছেন, যিনি উমেনদের মধ্যে আমাদের লেভেল হাই লেভেল ট্রায়াথলন সার্টিফাইড কোচ, ইন্ডিয়াতে ফার্স্ট। তো এরকমই কিছু কিছু আরো নতুন নতুন প্রফেশনালরা আসছেন এগিয়ে, যেখানে তারা এখানে কোচিং দেন বা ট্রেনিং দেন। তো এই বলতে চাই আমি, স্যার। থ্যাংক ইউ রাজর্ষি। আমার সাথে সাথে আমরা এখানে যারা শুনছি, বিশেষ করে ছাত্রছাত্রীরাও অনেকটাই হয়তো জানতে পারলেন এবং বুঝতে পারলেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ, স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই প্রশ্নগুলো উত্থাপন করে, এই প্রশ্নগুলো আমাদের সকলের মনের মধ্যেই ছিল, তবুও আপনি উত্থাপন করলেন, এবং এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আজকের যে আলোচ্য বিষয় সেটা বোধহয় আমাদের সকলের কাছে আরো একটু বেশি বোধগম্য হলো। আরো একবার স্যারকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। সেই সঙ্গে আমি আরো একবার ফ্লোরটা ওপেন করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি আনমিউট করে সরাসরি প্রশ্ন করতে পারেন। স্টুডেন্টদের কোনো প্রশ্ন নেই, আমরা যাব রেখা ম্যাডামের কাছে। ম্যাডাম কাইন্ডলি আনমিউট করে যদি আজকের এই আলোচনার প্রসঙ্গে কিছু বলেন। আমরা বোধহয় প্রথমবারের মতো আমাদের আলাপনে আজকে পেয়েছি রেখা ম্যাডামকে। ম্যাডাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। ম্যাডাম কাইন্ডলি প্লিজ যদি আনমিউট করে কিছু বলেন। Good evening, sir. গুড ইভিনিং। গুড ইভিনিং। Yeah, it's always a pleasure to listen to Mr. Rajarshi Gayan talking about his triathlon. So there is, it's unfortunate, I will say rather, because I could only understand half of the things, because I'm not very fluent in Bengali. So, but I could say that it would be very benefited for the students, those who have attended. And it's a, I think, very beneficial and befitting lecture series that you are organizing. Thank you so much for the this kind of exposure for the students. This is all I can say, sir. Thank you, ma'am, for your kind words and best wishes. Once again, I convey my heartfelt thanks to Rekha madam. এবং Thank আমি you, এই sir. সঙ্গে আরো একবার ফ্লোরটা ওপেন করছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আজকের এই আলোচনা প্রসঙ্গে কাইন্ডলি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। রিক সাউন্ড মিউট হয়ে আছে। এসব স্যার, যদি কারো কোনো প্রশ্ন না থাকে। এসব স্যার শুনতে পাচ্ছেন? যাক, আমার এই স্যারের সঙ্গে একসঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল বা আসার সৌভাগ্য হয়েছিল আমাদের মহাবিদ্যালয়ে। স্যারকে নিয়ে যাওয়ার পথে স্যার ভিডিও করতে করতে যাচ্ছিলেন জঙ্গলের, কিন্তু আমি নিজেই জানতাম না আমি কার পাশে বসে আছি। আজ জানলাম আয়রনম্যান ট্রায়াথলনের পাশে পাশে বসে বসে গিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ স্যার, আমি জানতাম না। কি বলেন, আমার সৌভাগ্য স্যার আপনাদের কলেজে এসে আসতে পেরে। না, আপনার ছোঁয়াতেও যেন আমরা সেই সমৃদ্ধ আলাপনু আয়রনম্যানের জায়গায় যাক, এইরকম মানুষদের আশাতে আমাদের আলাপনু আরো সমৃদ্ধ হোক। আজকে আমার যেটুকুন জানলাম পুরোটাই নতুন জানলাম। স্যার যে কোশ্চেন গুলো রেখেছিলেন, সত্যি আমার সেই কোশ্চেন গুলো যেন আরো অনেকটা খিদাটাকে তৃপ্ত করেছে। স্যার হয়তো উত্থাপন না করলে আমি হয়তো ভুলেই যেতাম। স্যার যেভাবে ছোট্ট ছোট্ট জিনিস জিজ্ঞাসা করলেন, আমার মনে ওই প্রশ্নগুলো আসেনি। অসংখ্য ধন্যবাদ পরিমল দেবনাথ মহাশয়কু, অসংখ্য ধন্যবাদ রাজশ্রী স্যারকু।
আর কি কারো কোনো প্রশ্ন আছে মৃত্যুঞ্জয় স্যার? আমরা তাহলে একদম শেষের দিকে যাই। আজকে ধন্যবাদ স্যার, জ্ঞাপন। আমাদের স্টুডেন্ট একজন হ্যান্ড রেজ করেছে। আচ্ছা প্রিয়া, হ্যাঁ বলো। শুভ সন্ধ্যা স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। আপনি পরিমল দেবনাথের প্রশ্নের উত্তর দিলেন, যে বললেন যে এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য মানে শুধু টাকা, মানে কোন একটা টাকা দিতে হয়। শুধু কি একটা টাকা দেওয়ার জন্য, টাকা দিলে এই ইভেন্টে আমরা পার্টিসিপেট করতে পারি? আর কিছু অ্যাচিভমেন্ট বা আর কিছু কোনো প্রয়োজন নেই? ওকে ওকে, দেখো যেটা দুটো জিনিস হয়, একটা হচ্ছে অ্যামেচার স্পোর্টস আর একটা প্রফেশনাল স্পোর্টস। তো প্রফেশনাল স্পোর্টসে একটা কার্ড হয়, মানে যেমন র্যাঙ্কিং হয়, ন্যাশনাল লেভেলের র্যাঙ্কিং বা স্টেট লেভেলের র্যাঙ্কিং। তো তার যদি পাস্ট অন্য রেস খেলার থাকে, সেই রেসের পারফরমেন্স ভিত্তিতে তার একটা ন্যাশনাল লেভেলের র্যাঙ্কিং হয়। তো যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিয়াতে এটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হচ্ছে, তো এখানে র্যাঙ্কিং সেই মুহূর্ত যারাই প্রথম করছে তাদের একটা মিনিমাম ইনিশিয়াল এলিজিবিলিটি করে দেওয়া হচ্ছে। আর যেটা ন্যাশনাল গেমস যেটা আমি খেলেছি বা যেই ধরনের কোর্স, সেক্ষেত্রে অবশ্যই যেমন নর্মাল হয় যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাকে পজিশন নিয়ে ফার্স্ট সেকেন্ড হবে, তারপর স্টেট লেভেলে পজিশন নিতে হবে, তারপরে ন্যাশনাল লেভেল যাবে। তো ওটা ফেডারেশনের আন্ডারে যেটা হয় অলিম্পিক ডিস্টেন্স, সেখানে নিজের ওই এলিজিবিলিটিটা থাকতে হবে। কিন্তু আয়রনম্যান যে খেলাটা, আয়রনম্যানের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা আছে যে আমাদের কিন্তু হাফ আয়রনম্যান বা স্প্রিন্ট ইভেন্টের ওরা একটা যখন ফর্ম ফিল আপ করে বা সেখানে উল্লেখ করা দিতে হয় যে আমার পাস্ট এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আমি কোনো অনুষ্ঠানে মানে কোনো এই ধরনের ইভেন্ট অংশগ্রহণ করেছি কিনা। তো যদি আমার অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকে বা কি ধরনের ইভেন্ট থাকে তার একটা ডিটেলস দিলে তবেই ওরা আমাকে এই ইভেন্টে পার্টিসিপেট করার সুযোগ দেয়। যে এবং তার সাথে সাথে তার যে রেজিস্ট্রেশন ফিটা ওটা অবশ্যই থাকবে, কারণ এটা একটা আন্তর্জাতিক মানে ইভেন্ট। তো সেই ফেসিলিটি বা সেই ধরনের ট্যাগ লাইন বা সেই ধরনের যে লোগোস গুলো ইউজ করতে গেলে তার একটা ব্র্যান্ড এফেক্ট থাকে, তার একটা স্পন্সরশিপ থাকে, তো এগুলো ম্যাটার করে। তো আশা করি এটা বুঝতে পারছি ক্লিয়ারলি। স্যার সেটা কি যে কোনো গেম থেকে হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো গেম থেকে, তার মানে কোনো পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না। যে কোনো গেম থেকে সে অবশ্যই করতে পারে, কিন্তু তাকে ট্রায়াথলন ইভেন্টে পার্টিকুলারলি ওটাতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকতে হবে। সেটা ডিস্ট্রিক্ট লেভেলে করুক বা স্টেট লেভেলে করুক বা যে কোনো জায়গায় করলেই হবে। তবে এবার কিছু কিছু ক্ষেত্রে যেহেতু মানে ম্যাক্সিমাম পার্টিসিপেশনের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, এবং এটা ইন্ডিয়াতে জাস্ট এটা একটা নিউ একটা ইমার্জিং স্পোর্টস, ফলত অন্য কোনো ইভেন্টে যদি কেউ অ্যাথলিট থাকে ন্যাশনাল লেভেলের ভালো, এবং সে যদি সুইমিং সাইক্লিং বা 3টে ইভেন্ট করতে সক্ষম হয়, তাহলে তাকে এলিজিবল দিয়ে দেবে। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ ফর আস্কিং। ধন্যবাদ প্রিয়া প্রশ্ন করার জন্য, এবং রাজশ্রী দেখো ধন্যবাদ তোমার যথোপযুক্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আমরা আমাদের অন্তিম পর্ব ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের বিভাগের অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয়কে আগ্রহ করব ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বোধহয় আমাদের আলাপনের যে ট্যাগলাইন সুস্থ দেহে সুস্থ মনে, এই নিয়েই আলাপন, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আজকের যে আলোচনার বিষয়বস্তু, আয়রনম্যান ট্রায়াথলন দ্য আলটিমেট টেস্ট অফ এন্ডুরেন্স বিয়ন্ড দ্য বেসিক্স। অনেকখানি কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু ধন্যবাদ জ্ঞাপন তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি কয়েকটি বিষয় যেটি আমাদের আজকের মুখ্য আলোচক অধ্যাপক রাজশ্রী গায়েন বারবার তুলে ধরতে চাইছিলেন, বারবার বলতে চাইছিলেন যে এই ইভেন্টের যে চ্যালেঞ্জ সেটা নিজের সাথে। এই যে ইভেন্ট, এই যে এনভায়রনমেন্টাল স্পোর্টস, এই যে আউটডোর অ্যাক্টিভিটিস, সেটা অনেকখানি নিজের যে শারীরিক, নিজের যে মানসিক বলিষ্ঠতা তা প্রদর্শন করে নিজের লক্ষ্য ভেদের পথে এগিয়ে যাওয়ার মতো, মানে দীর্ঘ প্রতিবন্ধকতাকে এড়িয়ে নিজের চলার একটা পথ বোধহয় এই স্পোর্টসের দ্বার খুলে দেয়। আমাদের শারীর শিক্ষার ক্ষেত্রের প্রসঙ্গ বারবার স্যার টেনে আনছিলেন যে কিভাবে একজন শারীর শিক্ষার শিক্ষকের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যদি কোনো শারীর শিক্ষার শিক্ষক এই ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকেন, তাহলে বোধহয় শারীর শিক্ষার ক্ষেত্রে বা ক্রীড়া ক্ষেত্রের যে বাধা, যে প্রতিবন্ধকতা থাকে, সেগুলোকে অনায়াসেই পার করা যায়।
স্যার প্রথমেই তার আলোচনার মধ্যে তিনি বলতে চাইছিলেন যে আয়রন ম্যান কাকে বলে। তিনি তার যে স্বল্প সময়ের যে আয়রন ম্যানের যে ডেফিনেশন তিনি দিয়েছেন, তিনি তার মধ্যেই স্পষ্ট করেছেন আমাদের সকলের কাছে এক্স্যাক্টলি এই স্পোর্টসটা আসলে কি। তার যে ট্রায়াথলন, সেখানে আমরা দেখেছি স্যারের বক্তব্য থেকে যে প্রথমে সুইমিং, তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, তারপর সাইক্লিং, সেখানেও একটি নির্দিষ্ট সময় এবং দূরত্ব, পরবর্তীতে রানিং। এই যে একটা কমপ্লিট প্যাকেজ অফ কম্পিটিশন, এটার মাধ্যমে ট্রায়াথলন সম্পূর্ণ হয়ে থাকে। এরপর স্যার আরও বিষয় সম্বন্ধে তুলে ধরলেন, যে বিষয়টি আমাদের শারীর শিক্ষা তথা ক্রীড়া জগতের প্রতিটি ব্যক্তিকেই আরও সমৃদ্ধ করবে। সেটি হলো এই ট্রায়াথলন ইভেন্টের সাথে কোন কোন ধরনের কিটস বা ইকুইপমেন্ট প্রয়োজন হয়। মূলত আমরা যারা নিম্ন বা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, যারা স্বপ্ন দেখি ট্রায়াথলন করার, তারা কিভাবে এই ট্রায়াথলনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে বা এই ট্রায়াথলন ইভেন্টে যুক্ত হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, তিনি তার ট্রায়াথলন ট্রেনিং শিডিউলের মাধ্যমে, ট্রায়াথলন ট্রেনিং প্ল্যানের মাধ্যমে কিন্তু বিস্তারিতভাবে আমাদের সঙ্গে বর্ণনা করেছেন। তিনি একটি স্পষ্ট রূপরেখা দিয়েছেন, যে রূপরেখায় তিনি বলেছেন যে একজন অ্যাথলেট কিভাবে সে নিজেকে তৈরি করতে পারবে। সপ্তাহে 7 দিন সে কিভাবে রেস্ট নেবে, কিভাবে অ্যাক্টিভিটি করবে, কিভাবে বিগিনার্সরা অ্যাক্টিভিটি করতে পারে, কিভাবে অ্যাডভান্স লেভেলের অ্যাথলিটরা নিজেকে প্রস্তুত করতে পারে এই ধরনের ইভেন্টের জন্য। এছাড়াও এই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করার জন্য আমাদের যে ওভারঅল প্রসেস, যে প্রশ্নগুলো আমাদের সঙ্গে এখনো যুক্ত আছেন আমাদের প্রণম্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, যে প্রশ্নগুলি তুলে ধরলেন, সেই প্রত্যেকটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সঠিক উত্তর দিয়ে আশা করি আমাদের মনের মধ্যে যে চাহিদাগুলো ছিল, যে অজানা বিষয়বস্তুগুলো ছিল, সেগুলোর যে অন্ধকার, সেগুলো অনেকখানি স্যারের যে আলোকময় বক্তৃতা, তার দ্বারা আমরা সমৃদ্ধ হয়ে অনেকটাই জ্ঞান লাভ করেছি। তাই এই আলাপনের 67তম পর্বে পরিশেষে আমি আজকের মুখ্য আলোচক অধ্যাপক রাজশ্রী গায়েন মহাশয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই, এবং সেই সঙ্গে সঙ্গে স্যারের সুস্থ দেহ এবং সুস্থ মন কামনা করি, এবং পরবর্তীতে স্যার এই ধরনের ইভেন্টে আরও বেশি পার্টিসিপেট করুন এবং আমাদের শারীর শিক্ষা এবং ক্রীড়া জগতের প্রতিটা ব্যক্তিত্বকে আরও বেশি উদ্বুদ্ধ করুন, এ কামনাই করি। এবং আমি ধন্যবাদ জ্ঞাপনের আরও একটু ধন্যবাদ জানাবো আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে, যিনি আমাদের সুযোগ করে দিয়েছেন, কাজ করার জন্য এগিয়ে দিয়েছেন, যার ফলে আমরা এগিয়ে চলতে পারছি এই আলাপনের মতো একটি মহৎ অনুষ্ঠান সাথে পাথেয় করে। আমি ধন্যবাদ জানাবো। আজকের এই পর্বে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক প্রণম্য ব্যক্তিত্ব অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়। স্যার প্রতিটি পর্বেই আমাদের সঙ্গে উপস্থিত থাকেন এবং এভাবেই তার মূল্যবান বক্তব্য, মূল্যবান প্রশ্ন, মূল্যবান সাজেশন দিয়ে আমাদের সকলকে সমৃদ্ধ করেন। তাই এই আলাপনের 67তম পর্বের এবং আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্যারকে আন্তরিকভাবে প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাই আজকে এই পর্বে উপস্থিত আছেন আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা রেখা ম্যাডামকে। তৎসহ আছেন উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক সমর মণ্ডল মহাশয় সহ সমস্ত গুণীজনদের, যাদের নাম আমি নিতে পারলাম না, সেই সমস্ত গুণীজনদেরকে আরও একবার যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আমাদের সমস্ত শিক্ষার্থীদের, শুভেচ্ছা রইল তাদের জন্য। এই ধরনের যে আলোচনা ক্ষেত্র, এই উন্মুক্ত ক্ষেত্রে তোমরা অংশগ্রহণ করে প্রতি বৃহস্পতিবার যেভাবে নিজেদেরকে সমৃদ্ধ করছো এবং নিজেদের ভিতরে যে অজানাকে জানার যে ইচ্ছা, সেটাকে আরো বেশি জাগ্রত করছো, সামনের দিকে এগিয়ে চলছো, তোমাদের আগামী দিনের জন্য একরাশ শুভেচ্ছা রইল। এছাড়াও যে সমস্ত গুণীজনেরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা আছেন, সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আমরা এই সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপনের 67তম পর্বের শুভ সমাপ্তি ঘোষণা করছি। শুভ সমাপ্তি ঘোষণা করার আগে আমাদের এই পর্বে যুক্ত হয়েছেন একদম প্রথমে সবিতা দিদিভাইকে আরও একবার কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। কৃতজ্ঞতা জানাই এই সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের আয়োজককারী সম্পাদক ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয় সহ আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের সমস্ত শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই আলাপনের পাশে থাকুন এবং আমাদের আগামী দিনের এগিয়ে চলার পথকে আরো শক্ত করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করুন, এ কামনায় করে আলাপনের 67তম পর্বের শুভ সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে।
থ্যাংক ইউ। নমস্কার, শুভরাত্রি। দেখা হবে আগামী বৃহস্পতিবার 68তম পর্বে।